আপনারা কি জানেন আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় লুকিয়ে আছে স্থাপত্য, ভাস্কর্য ও অনেক বিশেষত্ব। যেই রকম আমাদের এই মালদা জেলাই হচ্ছে প্রাচীন বাংলার রাজধানী, আর মালদা জেলাকেই বলা হয় হিডেন জেম অফ আর্কিটেকচার। আজকের এই পুরো মালদা জেলাটা এই শীতে একদিনে কিভাবে ঘুরে দেখবেন, ট্যুরিস্ট স্পটের বিশেষত্ব কী আছে, সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। খুব ভালো লাগবে আপনাদের। চলুন, নমস্কার, আমি কোয়েল। আজকের পুরো মালদা জেলাটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। শিয়ালদা থেকে মালদা টাউন পৌঁছানোর জন্য সবথেকে ভালো ট্রেন হচ্ছে 13153 গৌড় এক্সপ্রেস। এছাড়া আছে 13163 হাটেবাজারে এক্সপ্রেস, 13169 হাটেবাজারে এক্সপ্রেস আর 13189 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস। আমি স্ক্রিনে ট্রেনের নাম্বার, ট্রেনের নাম আর ট্রেনের টাইমিং সব কিছু মেনশন করে দিই। আর ট্রেনের ফেয়ার স্লিপারে 225 টাকা। নেমে পড়লাম মালদা টাউন স্টেশনে। এই মালদা টাউনের যে স্টেশন, ট্রেন ঠিক সময়ে দাঁড় করিয়েছে, এটা আমাদের ট্রেন। আর আমাদের যেহেতু রেলের রিটায়ারিং রুম আগে থাকতেই বুক করা আছে, তাই এখন আমরা রিটায়ারিং রুমের দিকে যাচ্ছি। রিটায়ারিং রুম আছে ওই সামনে। তা আমরা চেকিং করে নিয়েছি মালদার রিটায়ারিং রুমের মধ্যে, মানে মালদা স্টেশনে যে রিটায়ারিং রুম আছে সেই রিটায়ারিং রুমে আমরা চেক ইন করে নিয়েছি। এবার রিটায়ারিং রুমটা আমরা দেখিয়ে দিই। এইখানে দুটো বেড আছে, বালিশ দিয়েছে, এই চাদর, আর এখানে কম্বল আছে, তালা চাবি, আর ওখানে ড্রেসিং টেবিল আর শোকেস, বসার জায়গা। এই হচ্ছে ওভারঅল। আর এইখানে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জিনিস আছে। ঘরটা কিন্তু প্রচুর বড়। এবার আমি আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। এই বাথরুমে ঢুকতে এখানে আয়না আর বেসিন আছে। আর এই বাথরুমে গিজার ফেসিলিটিস আছে। আর এখানে কোমোড সিস্টেম। তাই রিটায়ারিং রুমের 24 ঘন্টার জন্য ট্যাক্স দিয়ে 262 টাকা লেগেছে। এখন টাইম আপডেট 8:42। এই মালদার যে স্টেশনের বাইরে। এবার আমরা এইখান থেকে অটো ধরে গৌড় আর পান্ডুয়া ঘুরতে যাব। এইখানে হচ্ছে টোটো স্ট্যান্ড, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই পারে গেলে হচ্ছে অটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড মালদার স্টেশনের বাইরে। আর আমরা ওই সামনে অটো দেখা যাচ্ছে, ওইখান থেকে একটা অটো রিজার্ভ করব। মালদার ট্যুরিস্ট স্পট আছে গৌড় ও পান্ডুয়ায়, মোট 12খানার মতো স্পট। আপনারা যখন অটো বা টোটো রিজার্ভ করবেন তখন ওরা 1200 বা 1500 টাকা বলবে, কিন্তু আমরা বার্গেনিং করে 800 টাকায় ফিক্স করেছি। এইখানে আপনাদের বার্গেনিং স্কিল থাকা খুবই ইম্পর্টেন্ট। আদিনা মসজিদ তৎকালীন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম মসজিদ হচ্ছে এই আদিনা মসজিদ। তৈরি করেছিলেন সিকান্দার শাহ। মালদার পান্ডুয়ায় অবস্থিত এই আদিনা মসজিদ সিরিয়ার উমাইয়া মসজিদের আমলে তৈরি, কিন্তু এর ভেতরে ঢুকতে গেলে কোনো ফোন, ব্যাগ, কোনো কিছু নিয়ে ঢোকা যায় না, শুধুমাত্র জলের বোতল নিয়ে ঢোকা যায়। প্রায় 650 বছরের পুরনো রাজকীয় মসজিদটি উত্তর দক্ষিণে 524 ফুট লম্বা ও 322 ফুট চওড়া। এখানে মোট 260টি থাম ও 387টি গম্বুজ আছে। মসজিদের নকশা বাংলা, আরব, ফার্সি ও বাইজেন্টাইনের স্থাপত্য অনুকরণে তৈরি। তো আমি ভেতরে এই যে পিছনে দেখতে পাচ্ছেন আদিনা মসজিদ, এই আদিনা মসজিদ ঘুরে এলাম। ভেতরটা খুবই সুন্দর, কিন্তু এইখানে যে এখন নতুন নিয়ম চালু হয়েছে যে কোনো ইলেকট্রনিক্সের জিনিস সব কিছু নিয়ে যাওয়া যাবে না, ব্যাগ ট্যাগ, সেই জিনিসগুলো জমা রাখার জন্য
কোনো কাউন্টার নেই যেখানে টাকা হোক বা একটা সিকিউরিটিতে আমি ফোন রাখতে পারি। এই জিনিসটা খুব বাজে একটা সিস্টেম হয়েছে। তাই যারা যারা আসবে উনি একজন একজন করে গিয়ে দেখতে হবে। বাইরে একজন ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকবে, ভেতরে যাবেন যতজন থাকে, আবার যে ব্যাগ ধরেছে সে আবার ঘুরে আসবে। আদিনা মসজিদ দর্শন করে এবার আমরা চলে আসলাম একলাখী সমাধিসৌধ। এই একলাখী সমাধিসৌধ মালদা জেলার পান্ডুয়ায় অবস্থিত। এখানকার মানুষজন একে গোলঘর বলেও ডাকে। একলাখী সমাধিসৌধ নামটা একলাখী কেন? এই সমাধিসৌধরা তৈরি করতে মোট 1 লাখ টাকা খরচা হয়। তাই এই একলাখী সমাধিসৌধ কে তৈরি করেছিলেন? আনুমানিক 1500 শতকের দিকে তখনকার দিনে রাজা গণেশের পুত্র জালালউদ্দিন মুহম্মদ শাহ, তার স্ত্রী আর তার ছেলে শামসুদ্দিন আহমদ শাহর এই সমাধি স্থল হচ্ছে এই একলাখী সমাধিসৌধ। এবার আমি এই একলাখী সমাধিসৌধ পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই ও তার কী কী বিশেষত্ব আছে স্থাপত্যের দিক থেকে সমস্ত কিছু আলোচনা করি আপনাদের সাথে। রাজা গণেশের পুত্র হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার নাম হয়েছিল জালালউদ্দিন মুহম্মদ শাহ। তিনি ছিলেন বাংলার প্রথম স্থানীয় মুসলিম রাজা ও পান্ডুয়া থেকে শাসন করা বাংলার শেষ সুলতান রাজা। আনুমানিক 1425 সালে এই একলাখী সমাধিসৌধ তৈরি হয়, যার মধ্যেই আছে তার স্ত্রী ও পুত্রের সমাধি, কিন্তু এখনো পর্যন্ত শনাক্তকরণ নিয়ে বিতর্ক রয়েছে। আর এই একলাখী সমাধিসৌধর কাঠামোটি ঢালু ছাদ সহ গ্রামের কুড়ে ঘরের অঙ্কনে তৈরি, তাই সাধারণ মানুষজন একে গোলঘর বলেও ডাকে। পান্ডুয়া থেকে প্রায় আধ ঘন্টা দূরে আমরা এবার চলে আসলাম রামকেলি ধাম বা মদনমোহন জিউ মন্দির। এইখানে আপনারা চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন দেখতে পাবেন। মদনমোহন যে জিউ মন্দির, ওইখানে চৈতন্য মহাপ্রভুর একটা স্ট্যাচু আছে, আর এই যে মন্দিরটা এইখানে পদচিহ্ন আছে। এবার এইখান থেকে আপনারা যদি একটু সামনে চলে আসেন তাহলে আপনারা মেন মন্দিরটা দেখতে পাবেন। এই মন্দিরের পাশেই এখানে পুকুর আছে আর এই মন্দিরের এন্ট্রি। চলে আসলাম, আমাদের নেক্সট স্পট হচ্ছে বড়সোনা মসজিদ। বড়সোনা মসজিদ, তাই এই নামটা এই রকম কেন? তাই এই যে বড়সোনা মসজিদের গম্বুজে সোনালি রং করা ছিল, যেটা সূর্যের আলো পড়লে প্রচুর ঝলমল করত, সেই কারণে এই মসজিদটাকে বলা হয় সোনা মসজিদ। এবার বড়সোনা কেন? যখন পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ দুটো একসাথে ছিল, তখন পূর্ববঙ্গের ফিরোজপুর অর্থাৎ এখনকার দিনে বাংলাদেশের ফিরোজপুরেও এক ধরনের মসজিদ ছিল, যার গম্বুজেও সোনালি রং করা ছিল। তাই সেখানকার মানুষজন বোঝার সুবিধার জন্য এই মসজিদটি যেহেতু বড় মসজিদ, মানে পশ্চিমবঙ্গের মালদা জেলায় গৌড়ে অবস্থিত এই যে মসজিদটা বড় মসজিদ বলে একে বলা হতো বড়সোনা মসজিদ, আর ফিরোজপুরের মসজিদটাকে বলা হতো ছোট সোনা মসজিদ। তাই মসজিদটি তৈরি করলেন কে?
সুলতান হোসেন শাহর পুত্র নাসিরউদ্দিন নুসরত শাহ এই মসজিদটি তৈরি করেন, কিন্তু শিলালিপি ঘেঁটেও এই মসজিদের আসল নির্মাণ বয়সটা এখনও খুঁজে পাওয়া যায়নি। আমরা ওইখান থেকে মসজিদের এন্ট্রি করলাম। এটা হচ্ছে মেন গেট, আর এর ভেতরটা একবার দেখুন, দারুণ লাগছে জায়গাটা। তাই এই হচ্ছে বড়সোনা মসজিদের ভেতরের যে উদ্যান। তা দেখুন, প্রচুর বসার জায়গাও আছে, এইখানে আছে, সামনে এখানে বসার জায়গা আছে। দাখিল দরওয়াজা। চলে আসলাম আমাদের নেক্সট স্পট, সেটা হচ্ছে গৌড়ের একটা বড় আর্কিটেকচার, নাম হচ্ছে দাখিল দরওয়াজা। তাই এই দাখিল দরওয়াজাকে সেলামি দরওয়াজাও বলে, আর এই দাখিল দরওয়াজা থেকেই কামানে তোপ দেওয়া হতো। তাই এই যে দাখিল দরওয়াজার এটা পিছনের ব্যাকগ্রাউন্ড, আর এইখানে যে ঢিবিটা দেখতে পাচ্ছেন অনেকটা ইনক্লাইন, এপারেও একটা ঢিবি আছে, এপারেও ঢিবি আছে। আর এই দাখিল দরওয়াজার ভেতরে চামচিকে কিচিরমিচির করছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই, এতগুলো যে স্পট দেখালাম এর একটা স্পটেও কোনো বাথরুম ফেসিলিটিস নেই, শুধুমাত্র দাখিল দরওয়াজায় বাথরুম ফেসিলিটিস আছে। এই দাখিল দরওয়াজার পিছনে এইখানে আছে বাথরুম। আর এই হচ্ছে বাইরের মানে পিছনের যে ভিউটা, এইখান থেকেও খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এইপারে পুকুরের খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এক একটা পোর্শনের যে আর্কিটেকচারগুলো দারুণ দেখতে, মানে কারুকার্যগুলো খুব সুন্দর। এইটা থেকে এন্ট্রি, এই রাস্তাটা, আর এই পাশে পুরো ওই কিচিরমিচির করছে চামচিকে, আওয়াজ শোনা যাচ্ছে। পুরো অন্ধকারও যেরকম কিচিরমিচিরও করছে। এই ওপরে ভর্তি, ওই ওপরে বড় বড় বাদুড়, চামচিকে। এই দূরে দেখা যাচ্ছে এই চামচিকে, এই কালো কালো যেগুলো আছে এইগুলোই হচ্ছে চামচিকে। এখানে নাকি 3000 খানা চামচিকে আছে। ফিরোজ মিনার। চলে আসলাম আমাদের নেক্সট স্পট হচ্ছে ফিরোজ মিনার। সুলতান সাইফুদ্দিন ফিরোজ খাঁ 1486 থেকে 1489 সাল, মাত্র 3 বছরের মধ্যে এই ফিরোজ মিনারটা তৈরি করেছিলেন। ওনার নাম অনুসারে এর নামকরণ হয় ফিরোজ মিনার। আপনারা যদি দেখেন, ফিরোজ মিনার হচ্ছে মোট 5 তলা, 1, 2, 3। আর উনি চেয়েছিলেন যে ফিরোজ মিনারের উচ্চতা অনেকটা বড় হবে, কিন্তু পছন্দ হয়নি বলে যে এই ফিরোজ মিনারটাকে তৈরি করেছিলেন, মানে স্থপতি, তাকে এই একেবারে ওপর থেকে নিচে ফেলে দিয়েছিলেন। এই ফিরোজ মিনারের ওপরে যাওয়া যায়, কিন্তু এখন ওপরে যাওয়া বন্ধ, ওই মেনটেন্যান্সের জন্য ওপরে যাওয়া বন্ধ। চলে আসলাম কাদাম রসুল মস্ক। কাদাম রসুল মসজিদকে মসজিদ বলা হলেও এটি একটি সমাধিসৌধ, যেইখানে ঔরঙ্গজেবের জেনারেল দিলওয়ার খানের পুত্র ফতে খানের সমাধি আছে। পুরো সমাধিসৌধর ডেকোরেশন টেরাকোটা দিয়ে নির্মিত।
আমাদের সাইট সিইং শেষ হয়ে গেল। এখন দুপুর 1টা বাজে। এখন আমরা লাঞ্চ করার জন্য সেই স্টেশনেই চলে এসেছি। মানে স্টেশন থেকে পিক আপ, আবার স্টেশনেই ছেড়ে দিল। আর এই স্টেশনের কাছে এই লোকনাথ হোটেল, এই হোটেলে আজকে আমরা লাঞ্চ করব। কারণ আমাদের টোটোওয়ালা এটা সাজেস্ট করলো। এবার খাওয়া দাওয়া করে আপনাদেরকে দারুণ দারুণ এবার ইনফরমেশনগুলো দেবো। এবার কী মেন ইনফরমেশনের কথা আমি বলছিলাম সেগুলো আপনাদেরকে জানিয়ে দিই। যদি আপনারা মালদার রিটায়ারিং রুম না পান তখন হোটেল কোথা থেকে পাবেন? এই মালদার যে স্টেশন থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে ঝলঝলিয়া মার্কেট আছে, ওখানে আপনারা সমস্ত ধরনের হোটেলের ব্যবস্থা পাবেন। খাওয়া দাওয়া একদম মালদা স্টেশনের কাছাকাছি যেসব খাবার দোকান আছে সেই খাবার দোকানে একদম ট্রাই করবে না। এখানকার খাবারের কোয়ান্টিটি বেশি দেয়, কোয়ালিটি আর টেস্টের দিক থেকে একদম ফালতু খাবার। যখন আপনারা সাইট সিইংয়ে যাবেন টোটোওয়ালাকে বলে নেবেন আমরা যে বাইপাস যে ধাবা, যে NH যে 12 যে ন্যাশনাল হাইওয়ে আছে ওর আশেপাশে প্রচুর খাবারের দোকান আছে, যেরকম ধাবা আছে, বিরিয়ানির দোকান আছে, বড় বড় রেস্টুরেন্ট আছে, এই সব জায়গা থেকে আপনারা খাবারগুলো ট্রাই করবেন। এবার 3 যে সাইট সিইং, আমরা যে সাইট সিইং দেখলাম এই সাইট সিইং ছাড়াও আরও অনেকগুলো স্পট আছে, যেরকম চিকা মসজিদ, লোটন মসজিদ, 22 গজি ওয়াল, আদিনা ডিয়ার পার্ক আর ভারত বাংলাদেশ বর্ডার। তার মধ্যে আদিনা ডিয়ার পার্ক সেইটা আদিনা মসজিদের কাছাকাছি অবস্থিত। আদিনা ডিয়ার পার্কের মেন রাস্তার কাজ হচ্ছিল বলে আমরা যেতে পারিনি, কারণ 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। 1 কিলোমিটার হেঁটে যাওয়া আবার 1 কিলোমিটার হেঁটে আসা অসম্ভব। লোটন মসজিদ, চিকা মসজিদ এগুলো বন্ধ আছে মেনটেনেন্সের জন্য। আর যে ভারত বাংলাদেশ বর্ডার সেইখানে যদি আপনারা যেতে চান তাহলে এক্সট্রা 100 টাকা লাগবে। সিজন হলে তো আরও দাম বাড়িয়ে নেবে, 200-300 টাকা এক্সট্রা লাগবে। এই হচ্ছে মেন ইনফরমেশন। এবারে মালদার রিটায়ারিং রুমের বুক কিভাবে করবেন তার একটা প্রসেস বলে দিন। এখানে এসে বুক করা যায় না। যত বুক করতে হবে IRCTC অ্যাপে অনলাইনে গিয়ে রিটায়ারিং রুম বলে একটা অপশান আছে, আপনাদের আগে সাইন ইন লগ ইন করে রাখতে হবে। রিটায়ারিং রুম বলে অপশান আছে, PNR নাম্বার দিয়েই আপনাদের রিটায়ারিং রুম বুক করা যায়। অন দ্য স্পট রিটায়ারিং রুম বুক হয় না, যদিও বা হয় সেটাও অনলাইনেই, কোনো ফোন করে বুকিং এইখানে হয় না। যেহেতু সকালবেলার খাবার আমার একদম পছন্দ হয়নি, সেই কারণে আমরা স্টেশন থেকে রথবাড়ি মোড়, এখানকার একটা বড় একটা জায়গা, সেই রথবাড়ি মোড় পর্যন্ত একটা টোটো ধরে এলাম। আবার রথবাড়ি মোড় থেকে অতুল মার্কেট পর্যন্ত একটা টোটো ধরে এলাম। তা আপনারা স্টেশন থেকে অতুল মার্কেট পর্যন্ত রাত 9টার পরেই কিন্তু শেয়ারে টোটো পাবেন। মালদার যে বিখ্যাত মিষ্টি রসকদম্ব, কনসার্ট আর মালদার রসগোল্লা এইগুলো কিনে এবার আমরা বাড়ি যাব। যদি আপনারা অতুল মার্কেটে যান তাহলে জয় জগন্নাথ হোটেল থেকে খাবার খেতে একদমই ভুলবেন না। এখানে সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায়। আমি গুগল ম্যাপের লোকেশন ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এই আমাদের রাত্রের ডিনার, একটা পনির টিক্কা মশলা, এটা 1 প্লেট না, এটা হাফ প্লেট। আর এই তন্দুরি রুটি, এই রুটি আমরা 4টে নিয়েছি। আর এই পনির টিক্কা মশলা, খাবার কিন্তু দারুণ দারুণ খাবার। এবার আপনারা চাইলে ওই দিনটা থেকেও যেতে পারেন, বা রাত 9:30টায় গৌড় এক্সপ্রেস, 9:40 শিয়ালদা এক্সপ্রেস বা 10:50 হাটে বাজারে এক্সপ্রেস ধরেও শিয়ালদা পৌঁছে যেতে পারেন।